বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারত মহাসাগরে চীনের দাদাগিরি রুখতে বিশাল মহড়া ভারতীয় নৌবাহিনীর। অপরদিকে অন্তত 2 মাসের রান্নার গ্যাস মজুতের নির্দেশিকা কাশ্মীরে, যুদ্ধ কি আসন্ন? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে মাত্র 33 দিনেই গালওয়ান উপত্যকায় পাকা স্থাপত্য চীনের, বলছে উপগ্রহ চিত্র। এদিকে বেজিংকে কড়া বার্তা, জাপানের সঙ্গে যৌথ নৌমহড়া সারল ভারত। অপরদিকে বিশ্ব হিন্দু পরিষদ নেতাকে গুলি করে কুপিয়ে খুন, মধ্যপ্রদেশের নৃশংস ঘটনার ভিডিও উঠল মোবাইলে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে শুরু মায়ানমারের সেনা অভিযান, ফের আতঙ্কে রোহিঙ্গারা। অপরদিকে পুলিশি হেফাজতে জোড়া মৃত্যু তামিলনাড়ুতে, তদন্তভার সিবিআইকে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। অন্যদিকে করোনায় আক্রান্ত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাগেলা। অপরদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5,49,197 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 3,21,774 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 16,487 জনের। এবং এক নজরে থাকবে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার করোনা ভাইরাসের বিস্তারিত পরিসংখ্যান। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1,42,42,932 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হল 5,04,366 জনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 19,610 জন, সুস্থ হয়েছেন 11,628 জন, মৃত্যু হয়েছে 384 জনের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5,49,197 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 3,21,774 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 16,487 জনের। সুতরাং ভারতে এখনো পর্যন্ত 2,10,880 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। অন্যদিকে আসামে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত। আসামে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 327 জন। আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 7,492 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 5,088 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 11 জনের। সুতরাং আসামে এখনো পর্যন্ত 2,390 জনের শরীরে এই ভাইরাস সক্রিয় রয়েছে। অপরদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ অব্যাহত। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 572 জন। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 17,283 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 11,193 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 639 জনের। সুতরাং পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 5,451 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। এদিকে ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 12 জন। ত্রিপুরাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1,351 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,086 জন এবং ত্রিপুরাতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1 জনের। অপরদিকে অন্তত 2 মাসের রান্নার গ্যাস মজুতের নির্দেশিকা কাশ্মীরে, যুদ্ধ কি আসন্ন? কাশ্মীরে কি ফের যুদ্ধ বাঁধবে? চীন নাকি পাকিস্তান? কার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী থাকবে ভূস্বর্গ? জম্মু কাশ্মীর প্রশাসনের নয়া নির্দেশিকায় তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। কি রয়েছে সেই নির্দেশিকায়? বলা হয়েছে আগামী 2 মাসের জন্য রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার মজুত করতে তেল ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকেও কাশ্মীরের গুদামে আগামী 2 মাসের জন্য পর্যাপ্ত এলপিজি সিলিন্ডার মজুত করতে বলা হয়েছে। এই সময় যাত্রী সড়কে ধস নামতে পারে, তাতেই এই পরিষেবা বেহাল হতে পারে বলে আশঙ্কা করেছে প্রশাসন। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই নির্দেশিকায় সিঁদুরে মেঘ দেখছেন। সূত্রের খবর, আরও গান্ডারওয়াল পুলিশ সুপারের দপ্তর থেকে একটি নির্দেশনামা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে কার্গিল সীমান্তের গান্ডারওয়াল এলাকায় 16টি স্কুল কলেজ নিরাপত্তা বাহিনীর ব্যবহারের জন্য খালি করতে হবে। এর ফলে ভারত চীন যুদ্ধের আতঙ্কে ভুগছেন কাশ্মীরের বাসিন্দারা। সরকারের তরফে ভিন্ন কারণ জানানো হলেও অতীত অভিজ্ঞতা থেকেই কাশ্মীরবাসী বড় ধরনের সংঘাতের প্রমাদ গুনছেন। গত 23 জুন কাশ্মীরের উপরাজ্যপাল প্রশাসক জিসি মুর্মুর অফিস থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব নির্দেশ পালনের নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিধসের কারণে যাত্রী সড়কে পণ্য পরিবহন ব্যাহত হতে পারে, তাই কাশ্মীর উপত্যকায় আগামী 2 মাসের জন্য এলপিজি গ্যাস পর্যাপ্ত মজুত রাখতে। প্রসঙ্গত, এই প্রথম গ্রীষ্মের মাঝামাঝি স্থানীয় প্রশাসন এলপিজি গ্যাস মজুত বৃদ্ধির নির্দেশ দিল। সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে তীব্র শীতকালে এমন পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে।
তুষারপাতের কারণে সড়কে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণেই ওই ঋতুতে মজুদের পরিমাণ বাড়ানো হয়। তাই কাশ্মীরিদের ভীতি একেবারেই অমূলক বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারত মহাসাগরে চীনের দাদাগিরি রুখতে বিশাল মহড়া ভারতীয় নৌবাহিনীর। ভারত মহাসাগরে চীন নিজেদের প্রতিপত্তি বাড়াচ্ছে, বারংবার দিল্লিকে সতর্ক করেছে ভারতীয় কূটনৈতিক মহল। এই বিষয়ে পাল্টা সাবধানতা বজায় রাখার কথা বলেছে আমেরিকাও। গত কয়েক মাস আগে দিল্লির অনুমতি না নিয়ে সম্প্রতি ঢুকে পড়েছিল শিয়ান-1 নামে একটি চীনা জাহাজ। পিছু তাড়া করে নৌবাহিনী সেটিকে এলাকা ছাড়া করেছে। মাসখানেক আগে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। তিনি জানান, ভারত মহাসাগরে প্রতিদিন নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চীন। বিভিন্ন সময়ে আচমকা ঢুকে পড়েছে চীনা জাহাজ। ভারতের সীমানা লঙ্ঘন করে বহু সময়ে ঢুকে পড়েছে যুদ্ধজাহাজও। শুধু সাগরের উপরেই নয়, মহাসাগরের নিচেও গোপনে ঢুকে পড়েছে চীনের সাবমেরিন। ভারত মহাসাগরের অর্থনৈতিক জোনের কাছাকাছি এলাকায় গড়ে 7 থেকে 8টি চীনা জাহাজ ঘোরাফেরা করছে। ভারত সেগুলির উপস্থিতি বিলক্ষণ জানে এবং সেইগুলির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। করমবীর বলেন, 2008 সাল থেকেই ভারত মহাসাগরে উত্তরোত্তর চীনের উপস্থিতি বাড়ছে। আমরা এই বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছি। এ তো গেল গত কয়েক মাস আগের ঘটনা। সম্প্রতি লাদাখে মুখোমুখি ভারত এবং চীনের সেনাবাহিনী। যে কোনো পরিস্থিতিতে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। আর এই পরিস্থিতিতে ভারত মহাসাগরে ফের একবার নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় নৌবাহিনী। জাপান নৌবাহিনীর সঙ্গে বিশাল এই মহড়া চালালো ভারতীয় নৌবাহিনী। একদিকে ভারত মহাসাগরে চীনের দাদাগিরিকে এই মহড়ার মাধ্যমে কড়া বার্তা দেওয়া গেল। অন্যদিকে লাদাখ ইস্যুতে যখন ব্যাপক উত্তেজনা দুদেশের মধ্যে, তখন এই মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শনিবার ভারত মহাসাগরে ভারত ও জাপানের 2টি করে মোট 4টি যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিয়েছিল। ভারতের তরফে ছিল আইএনএস রানা ও আইএনএস কুলিশ। জাপানের তরফে ছিল জেএস কাশিমা ও জেএস শিমাইকুই। প্রসঙ্গত, রবিবার টুইট করে জাপানের তরফে এই মহড়ার কথা জানানো হয়। এ নিয়ে গত 3 বছরে যৌথভাবে মোট 15টি মহড়া হলো বলে খবর মিলেছে। অপরদিকে মাত্র 33 দিনেই গালওয়ান উপত্যকায় পাকা স্থাপত্য চীনের, বলছে উপগ্রহ চিত্র। 22 মে থেকে 26 জুন মাত্র 33 দিনেই গালওয়ান নদীর তীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে পাকা স্থাপত্য গড়ে ফেলেছে চীন। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে গালওয়ান নদী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে, যেখানে বেঁকে ভারতীয় ভূখণ্ড। পূর্ব লাদাখের উপর দিয়ে বয়ে গিয়েছে নদীবাঁকের সেই তীরবর্তী এলাকাতেই স্থাপত্য গড়েছে চীন। এখানেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর টহলদারি এলাকা PP-14। গত 15 তারিখ এখানেই দুদেশের জওয়ানদের মারামারি হয়, যাতে একজন কমান্ডিং অফিসার, একজন কর্নেল সহ 20 জন জওয়ান শহীদ হন। ফলে উপগ্রহ চিত্রে প্রমাণিত ভারতীয় ভূখণ্ডে চীনা দখলদারি হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেখানে রয়েছে সেখান থেকে 137 মিটার এলাকার দখলদারি হয়েছে। তবে যেহেতু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সরকারিভাবে টানা হয়নি, সেহেতু ঠিক কতটা এলাকা চীনের দখলে চলে গিয়েছে তা তর্ক সাপেক্ষ। প্রশ্ন উঠছে, যেখানে কয়েক দশক ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওই অঞ্চলে সেনাবাহিনী টহলদারি করেছে, সেখানে চীনের সেনাবাহিনী বা PLA কীভাবে এতটা অংশ দখল করে ফেলার পরও ভারত কিছু জানতেই পারল না। গালওয়ান উপত্যকার ওই তীরবর্তী অঞ্চল থেকেই ভারতীয় সেনার গতিবিধির উপর দৃষ্টি রাখে PLA। ওই তীরের বিপরীত তীরে একটি পাথরের দেওয়াল তৈরি করেছে ভারতীয় সেনা, যা এখন বর্ষার প্রবল বৃষ্টির ফলে গালওয়ান নদীতে বাড়তে থাকা জলস্তরের কারণে কিছুটা ডুবে গিয়েছে। অথচ ওই দেওয়াল সংলগ্ন এলাকায় কোনো ভারতীয় সেনাবাহিনীকে দেখা যায়নি উপগ্রহ চিত্রে। নদীবাঁকের যে তীরে PLA স্থাপত্য গড়েছে তা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দিক থেকে চীনের দিকে প্রায় 9 কিলোমিটার এলাকা। সেখানে রাস্তা কালো রঙের করেছে চীন, খালবাট বানিয়েছে, কয়েকশো গাড়ি মোতায়েন করেছে এবং 16টি শিবির তৈরি করেছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে গোলাপি রঙের ত্রিপল দিয়ে ঢাকা ওই শিবিরগুলির মধ্যে নতুন বেশ কিছু শিবির কালো রঙের ত্রিপলে ডেকে দেওয়া হয়েছে, যাতে চোখের বিভ্রান্তি হয়। তীরবর্তী এলাকায় কমপক্ষে 50 জন PLA জওয়ান মোতায়েন রয়েছে, যাদের মধ্যে 25 জন গালওয়ান তীরেই দাঁড়িয়ে আছেন। এই ছবি প্রমাণ করেছে যতই আলোচনা বিতর্ক চলুক, এখনই সেনা সরাবে না গালওয়ান থেকে চীন। অপরদিকে বিশ্ব হিন্দু পরিষদ নেতাকে গুলি করে কুপিয়ে খুন, মধ্যপ্রদেশের নৃশংস ঘটনার ভিডিও উঠল মোবাইলে। প্রকাশ্য রাস্তায় নৃশংস খুন মধ্যপ্রদেশে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুলি করে খুন করা হলো হুশাঙ্গাবাদ জেলার গোরক্ষা সংগঠনের প্রধান রবি বিশ্বকর্মাকে। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে ধরা পড়েছে সেই খুনের ঘটনা।
পুলিশ জানিয়েছে সেই ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধে ভোপাল থেকে 150 কিলোমিটার দূরত্বে হুসাংবাদের পিপারিয়া শহরে। 35 বছরের রবি বিশ্বকর্মা বিশ্ব হিন্দু পরিষদের হুসাংবাদ জেলার গোরক্ষা সংগঠনের প্রধান ছিলেন। ঘটনার দিন তিনি 2 বন্ধুর সঙ্গে গাড়িতে ফিরছিলেন। সেই সময় তাদের রাস্তা আটকায় দুষ্কৃতীরা গাড়ির কাঁচ ভেঙে গুলি চালায় একজন, তারপর টেনে হিচড়ে বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়। প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে দেখা গিয়েছে কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে, গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করেছে কয়েকজন। পুলিশের বক্তব্য, ভিডিওতে যে গাড়ি দেখা গেছে তার ভিতরেই ছিলেন রবি বিশ্বকর্মা। ভিডিওতে দেখা যায় একজন লাঠি দিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেললো, সঙ্গে সঙ্গেই গুলি চালালো আরেকজন। তারপর দরজা খুলে টেনে একজনকে বাইরে এনে এলোপাতাড়ি কুপানো শুরু হলো। ভিডিওতে যদিও মৃত ব্যক্তির চেহারা স্পষ্ট ছিল না। পুলিশ আধিকারিক সতীশ অন্দওয়ান জানিয়েছেন দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি ছুড়ে তার একটি বিশ্বকর্মার বুকে বেঁধেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, বাকি 2 জনের জখম গুরুতর। আত্মাইর দলে অন্তত 10 জন ছিল বলে দাবি পুলিশের। তাদের মধ্যে 6 থেকে 8 জনের মুখ কাপড়ে বাঁধা ছিল। পিপারিয়া শহরে ঢোকার মুখে একটি ব্রিজের নিচে বিশ্বকর্মার গাড়ি আটকে হামলা চালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনার ভিডিও তুলেন প্রত্যক্ষদর্শীরা। বিশ্বকর্মার গাড়ি যেখানে আটকানো হয়েছিল তার থেকে বেশ কিছুটা দূরে একটি গাড়ির ভিতর থেকে ওই ভিডিওটি তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। যিনি বা যাহারা ওই ভিডিওটি তুলেছিলেন তাদের গলার স্বর রেকর্ড হয়েছে ভিডিওটিতে। এক পুরুষ কণ্ঠকে বারবার বলতে শোনা গেছে, ওকে মেরে ফেলল। এক মহিলা কণ্ঠের ভয়ার্ত চিৎকারও শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ভিডিওটি। গোটা ঘটনায় খুব উগরে দিয়েছে হুসাংবাদের বিশ্ব হিন্দু পরিষদ। পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে বলে তাদের অভিযোগ। পুলিশ জানিয়েছে 10 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে। আত্মাইদের তাড়াতাড়ি পাকড়াও করা হবে। অন্যদিকে বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে শুরু মায়ানমারের সেনা অভিযান, ফের আতঙ্কে রোহিঙ্গাদের মতো রাখাইন প্রদেশে এবার বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধেও সেনা অভিযান শুরু করেছে মায়ানমার। এই খবর পাওয়ার পরেই সেখানকার হাজার হাজার গ্রামবাসী রোহিঙ্গাদের মতোই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। মায়ানমারের একটি মানবাধিকার সংস্থার সূত্রের খবর, দেশের সেনাকর্মীরা বিদ্রোহীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের পরিকল্পনা করছে। স্থানীয় প্রশাসনের তরফে কয়েক ডজন গ্রাম প্রধানকে এমন সতর্কবার্তা দেওয়ার পরেই লোকজন পালাতে শুরু করেছে। শনিবার রাতে মায়ানমার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন সীমান্ত বিষয়ক কর্মকর্তারা একটি উচ্ছেদ আদেশ জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। রাতেডাং পৌরসভার প্রশাসক অং মাইনতেইনের স্বাক্ষরিত একটি চিঠিতে গ্রাম প্রধানদের বলা হয়েছে পুরসভার খাইকতান গ্রাম ও নিকটবর্তী এলাকাগুলিতে বিদ্রোহীদের আশ্রয় দেওয়া হয়েছে। এমন সন্দেহে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীগুলি এই গ্রামগুলিতে শুদ্ধি অভিযান চালাবে। অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে যদি লড়াই শুরু হয় তাহলে গ্রামে না থেকে কিছু সময়ের জন্য দূরে থাকবেন। এখানে সন্ত্রাসী বোঝাতে আরাকান আর্মিকে বোঝানো হয়েছে তারা রাখাইন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী, যারা আরাকান নামে পরিচিত রাজ্যের উত্তরাঞ্চলের অধিক স্বায়ত্তশাসন আদায়ের জন্য লড়াই করে চলছে। ওই চিঠিতে বর্ণিত শুদ্ধি অভিযান বলতে সন্ত্রাসীদের লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর কথা বলা হয়েছে। তবে ওই চিঠিতে রাতেতাং পুরসভার প্রশাসক নির্দেশের ভুল ব্যাখ্যা করে কয়েক ডজন গ্রামে অভিযান চালানো হবে বলে উল্লেখ করেছে বলেও জানিয়েছেন মায়ানমার সরকারের এক মুখপাত্র মিনতান। এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক ডজন না, মাত্র কয়েকটি গ্রামে সপ্তাহখানেক ধরে অভিযান চালানো হবে। এই গ্রামে যারা রয়ে যাবে তারা আরাকান আর্মির অনুগত বলে মনে করা হবে। শনিবার মায়ানমার সরকারের মুখপাত্র জো হতাই ফেসবুকে পোস্ট করেন, সরকার সামরিক বাহিনীকে শুদ্ধি অভিযান পরিভাষাটি ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা এই নামেই অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে। এদিকে নতুন অভিযানের আশঙ্কায় খাইকতন থেকে 80 জন লোক রাতেডাং পৌরসভার অন্য এলাকায় চলে গিয়েছে। সেনাবাহিনী তাদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে। মানবাধিকার সংস্থা রাখাইন এথনিক কংগ্রেসের সম্পাদক জ হতুন জানিয়েছেন অন্তত 1700 জন লোক পার্শ্ববর্তী পন্নাগিউন পুরসভায় পালিয়ে গিয়েছে। আরও 1400 জন লোক আশেপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা তীব্র খাদ্য সংকটে রয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে কাইকতন এলাকায় রোহিঙ্গা, রাখাইন সহ প্রায় লক্ষাধিক মানুষ বাস করে। সেখানকার বৌদ্ধ নিগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত বিদ্রোহী দল হলো আরাকান আর্মি। তাদের সঙ্গে মায়ানমার সেনাবাহিনীর লড়াইয়ে এখনও পর্যন্ত বহু লোকের মৃত্যু হয়েছে আর হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
অপরদিকে পুলিশি হেফাজতে জোড়া মৃত্যু তদন্তভার সিবিআইকে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর তুথিকুড়িনে পুলিশি হেফাজতে ব্যবসায়ী বাবা ছেলের মৃত্যুতে প্রতিবাদ গোটা দেশের। আঙ্গুল উঠছে পুলিশের দিকেই। অভিযোগ, প্রচণ্ড অত্যাচার সহ্য করতে না পেরেই বাবা ছেলের মৃত্যু। সমালোচনার মুখে পড়ে তদন্তভার সিবিআই হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী। এদিন পালানিস্বামী জানালেন, সরকার সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। মাদ্রাজ হাইকোর্টের থেকে অনুমতি পেলেই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। পরের শুনানিতে এটি করা হবে। এখন মাদ্রাজ হাইকোর্ট স্বতঃপ্রবৃত্ত হয়ে তদন্ত চালাচ্ছে। তুতিকুরিনের 50 কিলোমিটার দক্ষিণে সাতানকুলামের ঘটনা। 19 জুন লকডাউনের নিয়ম লঙ্ঘন করে দোকান খোলা রেখেছিলেন যে জয়রাজ, বয়স হল 59 বছর, এবং তার ছেলে বেনিকোস ইমানুয়েল, বয়স হল 31 বছর। পুলিশ তাদের তুলে নিয়ে যায়, হেফাজতে চরম অত্যাচার চালায়। পরিবারের অভিযোগ, ময়নাতদন্তে দেখা গেছে মৃতদের পাইতে কত বুকের লোম টেনে ছেঁড়া হয়েছে। সোমবার শ্বাসকষ্ট বেড়ে যায় বেনিকোসের, পরে মৃত্যু হয় তার। পরের দিন মঙ্গলবার মারা যান তার বাবা জয়রাজও। জয়রাজের স্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিচার চান। এ প্রসঙ্গে তিনি মিনিয়াপুলিসে পুলিশের হাতে নিহত জর্জ ফ্লয়েডের প্রসঙ্গ তুলে ধরেন। দেশ জুড়ে তুমুল প্রতিবাদের জোর বয়ে যায়। সরকারকে একহাত নেয় বিরোধী ডিএমকে। অভিনেতা রাজনীতিক কমল হাসান সরাসরি অভিযুক্ত করেন মুখ্যমন্ত্রী এবং সরকারকে। 2 সাব ইন্সপেক্টর সহ 4 জন পুলিশ কর্মীকে ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। একজন ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী পনিরসেলভাম, এবং সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল তদন্তভার। অন্যদিকে করোনায় আক্রান্ত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলা। করোনায় আক্রান্ত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলা শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শে রবিবার সকালে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তিনি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত 3-4 দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলা, যার জেরে ডাক্তারের পরামর্শে করোনা টেস্ট করালে শনিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সকালে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, আপাতত তার অবস্থা স্থিতিশীল। তার এক সহায়ক জানান, সম্প্রতি তিনি বেশ কয়েকটি হাসপাতাল ও কোভিড কেয়ার সেন্টার ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর ডাক্তারের তত্ত্বাবধানে তিনি গান্ধীনগরের নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে জ্বর এলে তার লালার নমুনা নেওয়া হয়, যা পজিটিভ আসে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচন নিয়ে দলের সঙ্গে মত বিরোধের কারণে বাঘেলা সম্প্রতি এনসিপি থেকে বেরিয়ে যান। এরপর বিজেপি